উম, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শাকিলস একাডেমিক পেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে মূলত এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য ক্লাসটা উপস্থাপন করব। অর্থাৎ আমরা আজকে ক্লাসে যে অংশটা দেখব সেটা হচ্ছে গণিতের প্রস্তুতিটাকে কিভাবে সহজভাবে গ্রহণ করা যায়, সহজভাবে সম্পন্ন করা যায় সে বিষয়ে কথা বলা হবে। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে ইতোপূর্বে আমরা ইংলিশের প্রস্তুতিটাকে সহজ করার জন্য এবং ইংলিশের বিভিন্ন যে কনফিউজিং এরিয়াগুলো আছে সেগুলা ক্লিয়ার করার জন্য আমরা বেশ কয়েকটা ক্লাস নিয়েছিলাম। ঠিক ধারাবাহিকভাবে আমরা গণিতের প্রস্তুতিটাকে সহজভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন কয়েকটা ক্লাস নেব ইনশাল্লাহ। এতে তোমাদের বেশ উপকার হবে, অর্থাৎ তোমরা খুব সহজেই গণিতের প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। তো গণিতের প্রস্তুতি সহজভাবে সম্পন্ন করার জন্য সবচেয়ে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের একটা প্রপার প্ল্যান থাকা লাগবে। অর্থাৎ আমাদের নিজস্ব যদি একটা প্ল্যান থাকে তাহলে আমরা খুব সহজেই প্রস্তুতিটিকে সম্পন্ন করতে পারবো। এবার তোমরা নিশ্চয়ই জেনে থাকবা যে মান বন্টনটা কেমন হবে। মান বন্টন নিয়ে যদি কথা বলি তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, 20 মার্ক থাকবে, এবং সৃজনশীল 5টা প্রশ্ন থাকবে যেখানে 50 মার্ক থাকবে, এবং এমসিকিউ থাকবে তাতে 30 মার্ক থাকবে, সম্পূর্ণ মার্ক হচ্ছে 100। তো এখানে আমরা যদি প্রস্তুতিটাকে একটা কৌশলে নিয়ে থাকি তাহলে সম্পূর্ণ প্রস্তুতিটাকে খুব সহজভাবে নেওয়া যাবে। এবং ইতোপূর্বে কখনো গণিতের সিলেবাস এত শর্ট থাকে নাই, এবার সিলেবাস শর্ট, এবং এবারের প্রশ্ন প্যাটার্নটাও বেশ চমৎকার, অর্থাৎ ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট উপযোগী একটা প্যাটার্ন আছে। কেন বলতেছি এটা, তুমি চিন্তা করে দেখো যে সংক্ষিপ্ত 10 মার্ক, সংক্ষিপ্ত 10টা প্রশ্ন থাকবে 20 মার্ক। এই 20 মার্কের যে প্রশ্ন হবে এখানে কিন্তু একদম সহজ সহজ প্রশ্নগুলো হবে। অর্থাৎ কারো যদি কোনো অধ্যায়ের উপর, কোনো অনুশীলনীর উপর মৌলিক যে জ্ঞানটুকু থাকা প্রয়োজন সেইটুকু যদি তার ভালো ক্লিয়ার থাকে, অর্থাৎ বেসিক জ্ঞানটুকু যদি থাকে, তাহলেই সে এই 10টা প্রশ্নের 10টা প্রশ্নই সে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। এবং যদি সৃজনশীল প্রশ্নের কথা বলি, তোমরা জেনে থাকবা যে একটা বিভাগ থেকে আমরা 2টা প্রশ্নের অ্যান্সার করতে পারবো সর্বোচ্চ। তাহলে এখানে কিন্তু আমরা পরিসংখ্যান থেকে 2টা প্রশ্নের অ্যান্সার করতে পারবো, যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রীরই মোটামুটি স্ট্রং জোন বলা যেতে পারে। তাহলে আমরা কি করতে পারি বলতো, আমরা পরিসংখ্যান থেকে 2টা প্রস্তুতি নেব, তারপরে ব্যবহারিক জ্যামিতি থেকে আমরা একটা প্রস্তুতি নিতে পারবো, অর্থাৎ সম্পাদ্য থেকে, যেটা খুব সহজে আঁকা যাবে, এবং বইয়ের যে অংশগুলো আছে সেগুলো যদি আমরা অঙ্কন করে ফেলি ভালোভাবে, এবং বর্ণনাটা যদি একটু ভালোভাবে দেখে যাই তাহলে কিন্তু ভালোভাবে আমাদের পরীক্ষায় উত্তর করতে পারবো। তাহলে সৃজনশীলে 30 মার্ক কিন্তু খুব সহজভাবে আসতেছে। তাহলে বাদ রইল কত? 20 মার্ক। এই 20 মার্ক তুমি যদি সম্পূর্ণ কমন নাও পাও তবু কিন্তু এখান থেকে মোটামুটি দেখা যাবে যে তুমি আরও 10 মার্ক কমন পেয়ে যাবা। তাহলে 30 আর 10-এ 40, সংক্ষিপ্ত প্রশ্নে 20 মার্কের 20, 60, এবং এমসিকিউ যে 30 থাকবে, এই এমসিকিউ প্রশ্নগুলা নিয়ে আমরা একটা আতঙ্কে থাকি ছাত্রছাত্রীরা। কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানো, যে এমসিকিউগুলা খুব সহজেই সঠিকভাবে অ্যান্সার করা যেতে পারে। এটা কেন বলতেছি, কারণ এমসিকিউ থেকে প্রশ্ন হয় কোথা থেকে আসলে। আমরা অধিকাংশ সময় আমাদের এমন একটা খারাপ অবস্থা যে আমরা প্রশ্নগুলা 30টা প্রশ্ন ধৈর্য সহকারে পড়ার মতো মন মানসিকতা এবং ধৈর্য আমাদের থাকে না। আমরা অধিকাংশ সময় এ কারণেই আমরা এমসিকিউগুলাতে অ্যান্সার করতে পারি না। তো আমার একটা উপদেশ শোনো এবং মনে রাখো, এবং সেটাকে কাজে লাগাও পরীক্ষা হলে, দেখবা যে এমসিকিউ অনেক ভালো করতে পারতেছো। মূল কথা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন একটু মনোযোগ দিয়ে পড়ো। যাদের বেসিক ক্লিয়ার আছে গণিতে, যাদের বেসিক জ্ঞান আছে, তারাই এমসিকিউগুলার অ্যান্সার করতে পারবা। কেন পারবা? কারণ এমসিকিউ তোমার সৃজনশীল প্রশ্নের খ এবং গ নাম্বারের মতো এত কঠিন প্রশ্ন কিন্তু কখনোই করবে না। কোন প্রশ্ন করবে? ওই যে 1 মার্কের জন্য, অর্থাৎ মৌলিক যে জ্ঞানটা, বেসিক যে জ্ঞান, সেখান থেকেই এমসিকিউগুলো প্রশ্ন করা হয়ে থাকে। এজন্য আমাদের যদি মনে করো যে বেসিক জ্ঞানটুকু থাকে, আর আমরা যদি প্রশ্নগুলো পড়ে অ্যান্সার করার চেষ্টা করি, ধৈর্য নিয়ে প্রশ্ন পড়ে উত্তর করার চেষ্টা করো, দেখবা যে অধিকাংশ প্রশ্নেরই এমসিকিউ প্রশ্নে তুমি সঠিক উত্তর দাগাতে পারবা। এটা ওকে। তাহলে আমরা প্ল্যানটা তো বলে ফেললাম, এখন আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে যে তোমার সংক্ষিপ্ত প্রশ্নের আমি বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমার মনে হয়েছে যে এগুলো গুরুত্বপূর্ণ। এখন তোমরা ভাবতে পারো যে আসলে সাজেশন দিচ্ছি না, সাজেশন কখনোই না। কেন সাজেশন নয়? কারণ আমি সাজেশনে কখনো বিশ্বাসী না, আমি বিশ্বাসী হচ্ছে প্রস্তুতিতে। অর্থাৎ আমাকে
প্রপার একটা প্রস্তুতি নিতে হবে, আমাকে সম্পূর্ণ একটা প্রস্তুতি সম্পন্ন করতে হবে, তবেই আমরা পরীক্ষা ভালো করতে পারবো। কখনো সাজেশন ফলো করে পরীক্ষায় পাশ করা যেতে পারে, ভালো রেজাল্ট কখনোই করা যায় না। ভালো রেজাল্ট করার জন্য একজনকে প্রস্তুত হতে হয়, প্রস্তুতি নিতে হয়। তো প্রস্তুতির অংশ হিসেবে আমি এখানে ধারাবাহিকভাবে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, পুরা সিলেবাস ইনক্লুডেড অনুশীলনীগুলো থেকে বেশ কিছু প্রশ্ন আমি তোমাদেরকে এখানে দেখাবো। অর্থাৎ এটা আমাদের সাজেশন আকারে না, আসলে প্রস্তুতির অংশ হিসেবে যে ধরনের অঙ্কগুলা গুরুত্বপূর্ণ, যে সংক্ষিপ্ত হতে আসার মতো, আমি শুধুমাত্র সেই ধরনের অঙ্কগুলা নিয়ে এখানে কাজ করব। এখানে শুধু সেই সকল প্রশ্নই দেখানো হবে না, প্রশ্নগুলোর সলভ ক্লাসও নেওয়া হবে ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবা। তো এখন আমি চলো কথা না বলে সামনের দিকে যদি আগাই, তাহলে তোমরা প্রথমে যে কাজটা করবা, এই প্রশ্নগুলা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অর্থাৎ এই প্রশ্নগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে। এখন আসলে পরীক্ষায় কমন পাওয়া বলতে কী বোঝো? পরীক্ষায় কমন পাওয়া বলতে তোমরা অধিকাংশ এটা বিশ্বাস করো যে আমি যেটা করে গেছি, যে সংখ্যার অঙ্ক করে গেছি সেই সংখ্যাই থাকতে হবে, সেই রাশি থাকতে হবে। আসলে এমন না, মানে কমন পাওয়া বলতে এটা বোঝায় না। কমন পাওয়া বলতে কোনটা বোঝায়? তুমি একটা ধরনের অঙ্ক করে গেছো, ঠিক ওই ধরনের অঙ্কটা আসছে কিনা এটা ফ্যাক্ট। মানে ওই একই রাশি আসতে হবে এটা কিন্তু কখনোই না। তাহলে আমি এখানে বেশ কিছু ধরনের অঙ্ক দেখাবো, তোমার কাজ হবে এই যে ধরনের অঙ্কটা দেখাবো ওই ধরনের অঙ্কটা তুমি ভালো করে শিখে যাবা। তাহলে কি হবে, ওই ধরনের অঙ্ক যখন আসবে, রাশি পরিবর্তন হলেও তুমি ইনশাল্লাহ সঠিকভাবে আনসার করে আসতে পারবা, যদি তুমি ধৈর্য সহকারে অঙ্কটা করো এবং যদি তোমার বেসিক জ্ঞান থাকে। তাহলে চলো, তোমরা নিশ্চয়ই এটার স্ক্রিনশট নিয়ে ফেলেছো, যদি না নাও তাহলে স্ক্রিনশট নেওয়ার আবার সুযোগ হচ্ছে, স্ক্রিনশটটা নিয়ে নাও। এবং আমি এখান থেকে যদি ধারাবাহিকভাবে কথা বলা শুরু করি, তাহলে দেখো এখানে প্রথমে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে মানে প্রশ্নগুলো আসতে পারে, মানে খুব কম গুরুত্বপূর্ণ হলেও, কম ইম্পর্টেন্ট হলে প্রশ্নগুলো আসতে পারে। সেটা হচ্ছে প্রশ্নগুলো দেখতেইছো, আমি যে প্রশ্নগুলো বলি যে সেট প্রকাশের পদ্ধতি কয়টি ও কী কী, দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট। এটা মূলত সেট ও ফাংশনের এক্সাম্পল, উদাহরণ 4, অর্থাৎ 23 পেজ নাম্বার 23 পেজের উদাহরণ 4 নাম্বার, যে এই 4 নাম্বার উদাহরণটা তোমরা কি করবা, অবশ্যই ভালো করে যাবা। এই প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা সংক্ষিপ্ত প্রশ্নে আসার মতো, এটা অবশ্যই পড়ে যাবা। এইটা তো এমনি শুধু একবার দেখলেই পারবা। এই প্রশ্নগুলোর অ্যান্সার আমার মনে হয় যে সংখ্যাগুলো দেখে যাওয়া উচিত। সার্বিক সেট কাকে বলে এটা দেখে যাওয়া উচিত, উপসেট কাকে বলে, প্রকৃত উপসেট কি বা প্রকৃত উপসেট কাকে বলে, এই প্রশ্নগুলো কি করবা, অবশ্যই এই প্রশ্ন যেগুলো আছে এগুলো তোমরা বইয়ে অর্থাৎ সেট ফাংশনের প্রথমেই দেখবা যে এই প্রশ্নগুলো যেখান থেকে অনুশীলনী শুরু হয়েছে সেখান থেকে দেখবা যে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে, অতএব সংখ্যাগুলো জেনে নিবা। তাহলে আজকে আমরা মূলত করব কোন অঙ্কগুলা, এই অঙ্কটা দেখব, এই অঙ্ক দেখব, এই অঙ্ক দেখব, এই অঙ্ক দেখব এবং এই অঙ্ক দেখব, এবং ধারাবাহিকভাবে আমরা এই ধরনের অঙ্কগুলা দেখব যে অঙ্কগুলা বেশ গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা প্রথমে যদি করি, তাহলে দেখো আমরা প্রথমে 6 নম্বর অঙ্ক থেকে শুরু করবো। আর এইগুলা কিন্তু অবশ্যই পড়ে নিবা, বিশেষ করে এই 2 নম্বর প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, হয়তো চলে আসতে পারে, দেখে নেবা একটু। ওকে, তাহলে আমি প্রশ্নগুলো মুছে দিয়ে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। ইনশাল্লাহ তোমরা ধৈর্য নিয়ে দেখবা এবং আশা করা যায় যে এখান থেকে প্রশ্ন এই ধরনের অঙ্কগুলোই হবে ইনশাল্লাহ, এবং আমরা এই ধরনের অঙ্কগুলোর অ্যান্সার করতে পারবো। তো আমাদের 6 নম্বর যে প্রশ্নটা ছিল, দেখো আমি যদি প্রশ্নটা লিখি, এখানে প্রশ্নটা ছিল এরকম 6 নম্বরে, যে জি একটা সেট দেওয়া আছে যেখানে এ বি সি এর উপাদান, যদি জি সেটের উপাদান এ বি সি হলে তোমাদেরকে পি অফ জি নির্ণয় করতে হবে। পি অফ জি নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, তাহলে এই ধরনের অঙ্কগুলো করার সময় যে সেটটা দেওয়া আছে এবং যে সেটটা আমাকে নির্ণয় করতে বলা হচ্ছে, আমরা অবশ্যই সেই সেটটা লিখে নিব এইভাবে, যে দেখো এখানে দেওয়া আছে জি ইকুয়াল টু এ বি সি, সুতরাং পি অফ জি, অর্থাৎ জি সেটের শক্তি সেট নির্ণয় করতে বলা হচ্ছে এখানে। তোমরা অবশ্যই জানো শক্তি সেট কি, এত ব্যাখ্যা বলতে গেলে তো অনেক সময়ের দরকার, অবশ্যই শক্তি সেট জেনে নেবা। শক্তি সেট যদি সংক্ষেপে বলি, তাহলে এই জি সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যাবে সকল উপসেটগুলোকে এই জি সেটের শক্তি সেট বলা হচ্ছে। তাহলে এটা কিভাবে নির্ণয় করব, দেখো একটু ভালো করে। এখানে ফার্স্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব, ওকে, তারপর আরেকটা সেকেন্ড ব্র্যাকেট, এ বি সি, এটা একটা উপসেট, ওকে, তারপরে দেখো এ বি
বি সি এ সি এ বি সি এবং ফাঁকা সেট। তোমরা অবশ্যই জানো যে ফাঁকা সেটও এই জি সেটের একটা উপসেট। তো এখানে যে বিষয়টা একটু গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে দেখো একটা সেকেন্ড ব্র্যাকেট এবং ফাঁকা সেটটাকে খেয়াল করো। ফাঁকা সেটের সময় আমরা ফাঁকা সেটের চিহ্নটাকে ব্যবহার করছি। এই চিহ্ন যখন ব্যবহার করে ফাঁকা সেটকে আমরা প্রকাশ করব, কখনোই আমরা এইটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে পারবো না। তবে ফাঁকা সেটকে কিন্তু এইভাবে প্রকাশ করা যায়। যদি এইটা ব্যবহার করি, ওকে, ইটস ওকে, তুমি এইটা ব্যবহার করলে এই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবা, কিন্তু কোনো উপাদান নাই। আর এইটা ব্যবহার করলে শুধু এইটা ব্যবহার করবো, এটাকে কিন্তু আমরা আবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো না। আর আরেকটা যেটা বিষয় যেখানে ভুল হতে পারে, অর্থাৎ কনফিউজিং এরিয়া, কনফিউশন কাজ করবে তোমাদের, যে এইটা দেবো নাকি দেবো না, নাকি কোথায় কোথায় ব্যবহার করব। অর্থাৎ এই যে বিষয়গুলো দেখো, কোথায় কমা ব্যবহার করছি, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি, এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে খুব যত্ন সহকারে মনে রাখতে হবে। তাহলে দেখো আমাদের পি অফ জি নির্ণয় হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আমি একটু এক্সট্রা কথা বলে নিচ্ছি যেটা তোমাকে হেল্প করবে হচ্ছে সৃজনশীলের গ নাম্বার বা ঘ নাম্বার প্রশ্নে। সেটা কি, অনেক সময় এই ধরনের প্রশ্ন হয়ে থাকে যে জি একটা সেট দেওয়া আছে, তারপরে ওরা এভাবে বলবে যে জি এর উপাদান সংখ্যা এন হলে দেখাও যে পি অফ জি এর উপাদান সংখ্যা 2n নিয়মকে সমর্থন করে। তো এই অঙ্কটা আমরা প্রথমে কি করব, শক্তি সেট নির্ণয় করার পরে আমি এক্সট্রা অংশটা একটু করে দিই। দেখো জাস্ট এইভাবে লিখে ফেলবো, অর্থাৎ শক্তি সেট দেখানোর পরে এইভাবে লিখবো যে এখানে জি এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু, দেখো তো কয়টা আছে, একটা দুইটা তিনটা, তাহলে 3। এবং আমরা পি অফ জি অর্থাৎ জি এর শক্তি সেটের কয়টা উপাদান পাইছি, এবং পি অফ জি এর উপাদান সংখ্যা কয়টা আছে, দেখো তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তাহলে কত আছে 8। ওকে, তাহলে এই 8 যখন আসবে আমরা 2 নিব। এখানে 2 নেওয়ার পর এই যে n এর মান যা আছে এখানে তাই বসিয়ে দেব। তারপর এখানে কি লিখবো বলো তো, 2n দিয়ে দেব। অর্থাৎ এটা প্রমাণিত হয়ে গেল বা দেখানো হলো, প্রমাণিত বা দেখানো হলো। এই জায়গায় এসে অনেক ছাত্রছাত্রী কনফিউজড হয়ে যাও যে এটাকে কীভাবে লিখবো, এটা কীভাবে লিখবো। একটু যত্ন সহকারে মনোযোগ সহকারে একটু কথাটা শুনবা যে এখানে পি অফ জি এর উপাদান পাইছি কয়টা, আমরা কয়টা পেয়েছি সেটা দেখবো। একটু খেয়াল করো, 8টা পেয়েছি। তাহলে এখানে কি লিখবো, পি অফ জি এর উপাদান সংখ্যা 8 লেখার পরে এখানে ফার্স্ট অফ অল 2 দিব, এখানে 2 লিখবো। 2 লেখার পরে এই যে এখানে এন এর উপাদান অর্থাৎ এন এর মান যা হবে, অর্থাৎ এই জি এর উপাদান যা, দেখো জি এর উপাদান কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে এই যে n ইকুয়াল টু 3, আমরা এই 2 এর উপরে 3 দিয়ে দিলে দেখবো যে অটোমেটিক্যালি এই মানটা চলে আসবে। তারপরে কি লিখবো, এই যে দেখো n ইকুয়াল টু 3, তাহলে এই 3 পরিবর্তে কি লেখা যায় n। অতএব আমরা এটা প্রমাণ করলাম যে পি অফ জি এর উপাদান সংখ্যা 2n নিয়মকে সমর্থন করে। তাহলে এই এতটুকু অংশ, এটা কিন্তু সংক্ষিপ্তের জন্য না, এই প্রশ্নটা বেশিরভাগ সময় হওয়ার সম্ভাবনা আছে গ নাম্বার এবং ঘ নাম্বারে। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগে যদি তোমরা এটার একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটার স্ক্রিনশট যদি নিয়ে নাও, ওকে, তাহলে আমরা এটা মুছি। দেখো পরের অঙ্কটা, দেখো পরের অঙ্ক যেটা দেওয়া আছে, আমরা একটা 6 নাম্বার দেখলাম, 7 নাম্বার আমি একটু অঙ্কটা দেখি, দেখো দেখি তুলে যদি, তাহলে p ইকুয়াল টু 1 2 3 দেওয়া আছে, p ইকুয়াল টু 1 2 3, g ইকুয়াল টু 3 4, সরি q ইকুয়াল টু 3 4, এবং r ইকুয়াল টু x y হলে পি ইউনিয়ন কিউ কজ আর নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে, এটা নির্ণয় করতে হবে, পি ইউনিয়ন কিউ কজ আর, অর্থাৎ ওই যে কার্তেশীয় গুণজ, এটা তোমরা বেশ ভালোই মনে থাকার কথা, ক্রস গুণ যেটা বলা হয়েছে। তাহলে কার্তেশীয় গুণজ এটা নির্ণয় করব। তাহলে আমাদের দেখো এখানে কয়টা আছে, পি কিউ আর, এই 3টা সেটকে নিয়ে কাজ করতে হবে এবং 3টা সেটের মানই দেওয়া আছে। তাহলে আমরা দেওয়া আছের জায়গায় 3টা সেটের উপাদানকেই লিখবো। অনেক সময় তোমরা কনফিউজড হও যে আসলে কয়টা সেটকে দেওয়া আছে জায়গায় লিখবো। আমরা কয়টা সেট নিয়ে কাজ করতে হবে, পি কিউ আর 3টা, তাহলে আমরা 3টাকে লিখবো। দেওয়া আছে পি ইকুয়াল টু 1 2 3, কিউ ইকুয়াল টু 3 4, এবং আর ইকুয়াল টু
এক্স ওয়াই। এখানে আসি, নির্ণয় করতে হবে পি ইউনিয়ন কিউ কজ আর। একটা বিষয় গণিতে আমরা অবশ্যই এই যে এই বিষয়টা শিখে রাখছিলাম না, বিই ডি এম এ এস, এটা শিখছিলাম না। তার মানে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর এক্সপোনেন্টের কাজ করতে হবে, ডিভিশনের কাজ করতে হবে, মাল্টিপ্লিকেশনের কাজ করতে হবে। আচ্ছা সহজে বলি, সহজে বলতে প্রথমে আমাদের একটু ব্র্যাকেটের কাজ করতে হয়, ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে দেখো এখানে ব্র্যাকেটের ভেতরে যতটুকু আছে আমরা সেই কাজটাকে করে নেব, তারপরে ক্রস গুণ করব। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবো যে ব্র্যাকেটের ভেতরের কাজ আগে করে নেব। তাহলে দেখো এখানে পি ইউনিয়ন কিউ, এই যে ইউনিয়ন এটা তোমরা সবাই জানো, আমি নাই বলি, সংযোগ সেট। তার মানে আমরা দুইটা সেটের উপাদানকে সংযোগ করে দেব, এক জায়গায় রাখবো, একটা ব্র্যাকেটের মাঝে রাখবো, এটা তোমরা সবাই জানো। আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলার কিছুই নেই, অলরেডি বিস্তারিত বলে ফেলছি। তাহলে দেখো এখানে কি আসতেছে, 1 2 3 4 এইটা আসতেছে। ওকে, এখন আমরা পরের অংশ, তাহলে ব্র্যাকেটের ভেতরের অংশ আমরা এই অংশের একটা মান পেয়ে গেছি, সেটা হচ্ছে 1 2 3 4, তার সাথে আমরা কার্তেশীয় গুণজ করব। তাহলে সুতরাং দেখো এই অংশটাকে যদি আমি এই পাশে করি, যে সুতরাং পি ইউনিয়ন কিউ কজ আর ইকুয়াল টু, তাহলে দেখো এখানে আছে কে 1 2 3 4, এটা পি ইউনিয়ন কিউ এর মান, ক্রস আর, আর এর মান কে আছে এক্স ওয়াই, এটা আছে। ওকে, তাহলে এই কার্তেশীয় গুণক যখন আমরা করব, অর্থাৎ ক্রমজোড় আকারে প্রকাশ করব, এটাকে কীভাবে করব, একদম সহজভাবে ক্রস গুণনটা মনে রাখবা যে আমরা এই প্রথম সেটের একটা উপাদান নিব, তার সাথে দুইটা উপাদানকেই বসায় দিব। অর্থাৎ এখানে ক্রস গুণ দ্বারা বোঝায় যে এই সেটের উপাদানগুলা প্রত্যেকটা জোড়ের প্রথম স্থানে বসবে এবং এই সেটের উপাদানগুলা প্রত্যেকটা জোড়ের দ্বিতীয় অবস্থানে বসবে। অর্থাৎ এটাকে দেখো ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, এরপরে ফার্স্ট ব্র্যাকেটের মাঝে রাখবো, অর্থাৎ 1 এক্স, তারপরে 1 ওয়াই, এভাবে। তারপরে দেখো 2কে নিব, 2 এক্স 2 ওয়াই, তারপরে দেখো 3 এক্স 3 ওয়াই, এরপরে 4 এক্স 4 ওয়াই, এইভাবে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো। তাহলে এটাই আমাদের হচ্ছে অ্যান্সার, অর্থাৎ পি ইউনিয়ন কিউ কজ আর, অর্থাৎ কার্তেশীয় গুণজের এটা অ্যান্সার আসতেছে। ওকে, তোমরা একটু কাইন্ডলি এটার স্ক্রিনশটটা দিয়ে রাখতে পারো, বেশ সহজ অঙ্ক, এটা আসার সম্ভাবনা আছে। এই ধরনের অঙ্কগুলা সাধারণত সংক্ষিপ্ত প্রশ্নে এই ধরনের অঙ্কগুলাই দেবে। ওকে, তাহলে এটা গেল। এর পরের যে অঙ্কটা আমরা করব, দেখো 2x + 3, তাহলে 8 নাম্বার, 2x + 3 2x + y, 3 ইকুয়াল টু 6, x - y হলে x, y এর মান নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্ন। ওকে, তো প্রথমে এই প্রশ্নের ক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে একটা ক্রোমোজোর এবং এটা একটা ক্রোমোজোর। আর ক্রোমোজোরের নিয়মটা কি যেন মনে আছে না সবার? ক্রোমোজোরের নিয়ম হচ্ছে যে দুইটা ক্রোমোজোর যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদান সমান দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম উপাদানকে লিখতে পারবো, প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদান সমান দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম উপাদান লিখতে পারবো। আবার প্রথম ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানকে লিখতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারি, এটা সমাধান করার সময় এভাবেই লিখব যে ক্রোমোজোরের শর্ত হতে পাই। অর্থাৎ আমি যে কথাটা কেবল তোমাদেরকে শোনালাম এটা হচ্ছে ক্রোমোজোরের শর্ত। সেটা কি, যে এই প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদান সমান দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম উপাদানকে বলতে পারবো। ওকে, তাহলে 2x + y = 6, এটা একটা সমীকরণ দিয়ে দিলাম। আর দ্বিতীয়টা খেয়াল করো যে x - y = 3, এটা 2 নম্বর। অর্থাৎ প্রথম ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানকে লিখতে পারবো। তোমরা এটা অবশ্যই জানো যে দুইটা সমীকরণ যখন এটা যখন সমান হয় তখন এটাকে বাম পাশে আর এটাকে ডান পাশে এভাবে লেখা যায়, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখন যে কাজটা আমরা করব, এই ধরনের যখন সমীকরণ আসবে, এই সমীকরণ অঙ্কগুলো যখন সমাধান করব তখন একটা বিষয় মনে রাখবো, মনে রাখলেই সমীকরণের অঙ্ক সমাধান করা একদম সহজ হয়ে যাবে। আমাদের প্রথম কাজ হবে, এভাবে যখনই কোনো অঙ্কে x এবং y এর মান বের করতে বলবে তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে
আমরা দেখব যে কোনো একটা চলক কোনো একটা চলকের সহগ সমান আছে কিনা দেখো ওয়াই এর সহগ, দেখো ওয়াই এর সহগ 1 এবং এখানে ওয়াই এর সহগ কি আছে 1 আছে। তাহলে দুইটা ক্রমজোড়ে ওয়াই এর সহগ আমাদের কত আছে বলো তো 1 আছে। তার মানে দুইটা চলকেরই সহগের মান সমান এটা। ওকে, এখন এই যে সমীকরণ থাকে এই সমীকরণগুলো আমরা জানি যোগ এবং বিয়োগ করে আমাদেরকে চলকের মান বের করতে হয়, অর্থাৎ এক্স এর মান এবং ওয়াই এর মান বের করতে হয়, এক্স এর মান এবং ওয়াই এর মান বের করতে হয় এটা। তো যখন এক্স এবং ওয়াই এর মান বের করতে হয় তখন আমাদেরকে যোগ এবং বিয়োগ করতে হয়। তো কখন যোগ করব এবং কখন বিয়োগ করব এইটা মনে রাখাটা জরুরি। আমরা মনে রাখবো যে দুইটা চলকের সহগ সমান আছে সেই দুইটার চিহ্ন খেয়াল করব, পরস্পর বিপরীত নাকি একই। যদি পরস্পর একই থাকে তাহলে বিয়োগ করব। কথাটা ভালো করে শোনো, যদি পরস্পর একই থাকে তাহলে বিয়োগ করব। তার মানে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস যদি থাকতো তাহলে আমরা বিয়োগ করতাম। কিন্তু যে চলকের সহগ দুইটা সমান আছে তাদের চিহ্ন যদি পরস্পর বিপরীত হয় তাহলে সমীকরণ দুইটাকে যোগ করে দেবো। ওকে, এটা তো গেল কথা। কিন্তু যদি সহগ সমান না থাকে তখন কি করব? তখন এই সহগকে সমান করার জন্য আমরা যে কোনো একটা সমীকরণ অথবা উভয় সমীকরণকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা, অর্থাৎ সুবিধা মতো একটা সংখ্যা দ্বারা কি করে দেব? গুণ করে দেব। সাপোজ একটা এক্সাম্পল দিয়ে আমি বিষয়টা ক্লিয়ার করি। মনে করো যে এখানে 2y ছিল এবং এখানে মনে করো এটাতে 2y ছিল আর এটাতে y আছে, তাহলে এই দুইটার সহগ কি সমান হচ্ছে বলো তো? অবশ্যই সহগ সমান না? এখানে 1 এখানে 2 আবার এখানে 2 আছে এখানে 1 আছে, তাহলে আমরা কি করতে পারতাম যে এই সমীকরণটাকে একটা প্রয়োজনীয় সংখ্যা দিয়ে কি করে দিতে পারতাম? গুণ করে দিতে পারতাম। মনে করো যে 2 দিয়ে আমরা এই পাশ এবং এই পাশ উভয়কে কি করে দিতাম? গুণ করে দিতাম। তাহলে কি হয়ে যেত? এই যে এখানে y আছে এই 2 দিয়ে গুণ করলে 2 কি হয়ে যেত? 2y হয়ে যেত। তখন এই দুটোর সহগ কি হয়ে যেত? সমান হয়ে যেত। এখন তুমি বলতে পারো স্যার আমরা আসলে এই 2x আর x আছে এই দুটোর সহগ যদি সমান করতাম তাহলে কি অসুবিধা ছিল? না, তবুও করা যেত। অর্থাৎ একইভাবে আমরা তখন কি করতে পারতাম? অর্থাৎ এইটাকে আমরা 2 দিয়ে গুণ না করে ইচ্ছা করলে কি করতে পারতাম? এইটাকে 2 দিয়ে গুণ করতে পারতাম। এটাকে 2 দিয়ে গুণ করতাম, তাহলে 2 দিয়ে গুণ করলে এখানে 2x আছে, এই 2 আর x গুণ হয়ে 2x হয়ে যেত। আবার দুইটার সহগ কি হয়ে যেত? সমান হয়ে যেত। তাহলে আমাদের প্রথম কাজ হবে, যদি দুইটার সহগ সমান না থাকে দুইটার সহগকে সুবিধামতো সংখ্যা দিয়ে গুণ করে সহগ সমান করতে হবে। আর যদি সমান থাকে তাহলে খেয়াল করবো যে দুইটা চলকের সহগ সমান আছে তাদের চিহ্ন পরস্পর একই আছে নাকি তাদের চিহ্ন পরস্পর বিপরীত আছে। বিপরীত থাকলে বিয়োগ করব, আগেই বলে ফেলছি। আর একই যদি বিপরীত থাকলে যোগ করব, আর যদি দুইটার চিহ্ন পরস্পর একই থাকে তাহলে বিয়োগ করব। এটা কিন্তু আমাদের আগেই বলা হয়ে গেছে। ওকে, তাহলে দেখো এখানে কি আছে? এখানে আছে x মাইনাস ওয়াই। তাহলে এই দুইটা কি করব আমরা বলো তো? যেহেতু সহগ সমান এবং চিহ্ন পরস্পর বিপরীত দুটো সমীকরণকে আমরা যোগ করে দেবো। ওকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 1 ও 2 নং সমীকরণকে যোগ করে পাই, আমরা এটা লিখতে পারি। ওকে, তাহলে যদি যোগ করি তাহলে দেখো 2x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, এখানে 3। তাহলে যোগ করে দাও। যোগ করলে এই দুটো চলক দেখো চলকের সহগ সমান, তাহলে এইটা আর এইটা কী হয়ে যাচ্ছে? কেটে যাচ্ছে। অ্যাকচুয়ালি কাটে না, এখানে বিয়োগ হয়ে গেছে। মানে সদৃশ পদের চিহ্ন যদি পরস্পর বিপরীত হয় তাহলে বিয়োগ করতে হয়। তাহলে এখানে দেখো এই দুটা আমরা বিয়োগ করলে কী হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে বাসে গিয়ে 2x, এখানেও এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন প্লাস, তাহলে এরা দুইজন সদৃশ পদের চিহ্ন যখন পরস্পর একই হয় তখন যোগ করতে হয়। আমরা এই কথা কখনো বলবো না যে প্লাস মাইনাস মাইনাস, এটা একটা ভুল কথা। আমরা অবশ্যই এইভাবে বলবো যে সদৃশ পদের চিহ্ন পরস্পর যখন বিপরীত তখন তাদেরকে আমরা বিয়োগ করব, আর সদৃশ পদের চিহ্ন পরস্পর যখন একই, এটাও প্লাস তখন যোগ করব। এইভাবে শিখলে কোনোদিনও আর ভুল হবে না। তাহলে এই দুটো বিয়োগ হয়ে শূন্য হয়ে গেছে। তাহলে এখানে দেখো এটা দুটো যোগ করলে কত আসতেছে? 3x, আর এখানে যোগ করলে কত? 9 আসে। তাহলে এখানে x রেখে আমরা x এর মান বের করব। তাহলে 9 এই পাশে চলে যাচ্ছে, এতটুকু তোমরা সবাই জানো। x এর মান আমরা 3 পেলাম। তাহলে x এর যে মান পেয়েছি এই মানটাকে আমরা 1 এবং 2 যে কোনোটাতে বসালেই আমরা y এর মান পেয়ে যাব। তাহলে চলো লিখি যে x এর মান 1 এ বসাই। আমি কি বলেছি? 1 এবং 2 যে কোনো জায়গায় বসালেই কিন্তু আমরা মান পাবো। তাহলে চলো 2 গুণন এই যে 2 এর পরে x আছে, x এর মান আমরা কত পেয়েছি? 3।
ওকে, প্লাস ওয়াই ইকুয়াল টু এখানে 6 আসে। তাহলে দেখো এরপরে কি, তাহলে আমরা মান বের করব ওয়াইকে রাখলাম 6, এই 3 দুগুণ 6, এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, ও এখানে এই দেখো প্লাস অবস্থায় আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে ওয়াই এর মান কত বের হয়ে গেছে? 0। তাহলে আমরা এক্স এর মানও পেয়েছি, ওয়াই এর মানও পেয়েছি। অতএব কীভাবে লিখবো? এভাবে লিখবো যে সুতরাং নির্ণেয় মান এক্স কমা ওয়াই ইকুয়াল টু, এক্স এর মান পেয়েছি 3,0, এটা অ্যান্সার। এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। ওকে, ঠিক আছে, তোমরা এই প্রশ্নটার সমাধানের একটা স্ক্রিনশট নিয়ে নাও। পরেরটা, এখন এখানে কিন্তু আগেই বলে নিয়েছি যে মানে এই অঙ্কটাই দিয়ে দেবে, বিষয়টা এমন না, এই ধরনেরই ক্রমজোড়ের অঙ্ক দিয়ে তোমাদেরকে এক্স ওয়াই এর মান বের করতে বলবে। ওকে, তারপরে পরের অঙ্কটাতে যদি আমরা যাই, দেখো পরের অঙ্কগুলো আরও গুরুত্বপূর্ণ। আমি যদি অঙ্কটা উঠাই তো দেখো লেখা আছে 9 নম্বরে, জি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হলে এ এর কোন মানের জন্য জি অফ -2 ইকুয়াল টু 0 হবে, এটা প্রশ্ন। ওকে, তাহলে এখানে একটা ফাংশন দেওয়া আছে, আমরা প্রথমে ওটা লিখে নিব সমাধান করার জন্য। দেখো দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। তাহলে এখানে প্রশ্ন কি বলতেছে যে জি অফ -2 ইকুয়াল টু 0 হবে, তার মানে আমরা প্রথমে এখানে জি অফ -2 বের করার চেষ্টা করব। চলো তাহলে জি অফ -2, এইটা একদম সহজ অঙ্ক, ফাংশনের অঙ্কটা একদম সহজ। দেখো যেখানে এক্স আছে সেখানে কত বসে গেছে, এবার -2, তাহলে এই রাশিতে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা -2 বসিয়ে দেবো। তাহলে এক্সের জায়গায় -2 তার উপরে কিউব প্লাস এ ইন্টু -2 তার উপরে স্কোয়ার মাইনাস 3 ইন্টু -2 প্লাস -6। ওকে, এখন -2কে ঘন করলে আমাদের কত চলে আসবে? -8। এই জায়গায় একটা মজার কথা বলে, মনোযোগ দিয়ে শোনো। আমরা অনেকেই বুঝি না যে -2 ঘন করলে কেন 8 আসে, -2 এর ঘন করলে কেন 8 আসে। আসলে আমাকে এটা বুঝতে হবে, যে বেসিক বুঝতে হবে -2 এর ঘন মানে কি। -2 এর ঘন মানে -2কে আমরা কয়বার গুণ করব? -2কে 3 বার গুণ করব। তো -2কে যখন 3 বার গুণ করি তখন কি হয়, এই দুইটা আগে গুণ করি। আমরা এইভাবে যদি গুণ করি, মনে করো 2 গুণন 2 গুণন 2, তাহলে কীভাবে গুণ করি? গুণ শিখেছি কীভাবে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, এভাবে 8 লাখ না 8 লাখ। ওকে, তাহলে এইটাকে যখন গুণ করব তখন কি করব? প্রথমে এই দুইটা গুণ করতে হয়। তো এখন একটা মানে কথা বলবো, সেটা মনোযোগ দিয়ে শুনবা, নিয়ম আর কি, চিহ্নের নিয়ম। যে দুইটা রাশিকে আমরা যখন গুণ করি তাদের চিহ্ন যদি পরস্পর একই হয়, গুণফলের চিহ্ন প্লাস হয়। আর দুইটা রাশিকে যখন গুণ করি তাদের চিহ্ন যদি পরস্পর বিপরীত হয়, মানে কি, যে -2 গুণন 2, তার মানে একটা প্লাস আর একটা মাইনাস, পরস্পর বিপরীত, এরকম হলে গুণফলের চিহ্ন সবসময় মাইনাস হবে। আর দুইটার চিহ্ন যদি পরস্পর একই হয়, গুণফলের চিহ্ন অবশ্যই কি আসবে? প্লাস আসবে। তাহলে একটু ভালো করে খেয়াল করি, এই দুইটা মিলে কত আসে বলো তো? +4 আসে। কিন্তু কেন? দুইটার চিহ্ন পরস্পর একই, গুণন, তারপরে এইটার সাথে গুণন, তাহলে -2-র সাথে গুণন। তো এখন আবার করো, এই 4 দিয়ে যখন -2কে গুণ করতেছো, এটার চিহ্ন প্লাস, বাট এটার চিহ্ন কি? মাইনাস। তাহলে এইবার কিন্তু চিহ্ন পরস্পর বিপরীত হয়ে গেছে, তাহলে এখানকার চিহ্ন অবশ্যই কি আসবে? মাইনাস। অর্থাৎ দুইটা পদকে যখন গুণ করব তাদের চিহ্ন পরস্পর বিপরীত হলে গুণফলের চিহ্ন মাইনাস, আর চিহ্ন পরস্পর একই হলে গুণফলের চিহ্ন প্লাস আসবে। এটাকে একটা কথায় খুব সহজে মনে রাখা যায়, যে মাইনাস চিহ্নযুক্ত রাশির পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়, কথা ভালো করে বুঝো, যে মাইনাস চিহ্নযুক্ত রাশির পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়, 1, 3, 5, 7, 9, 11, 13 এরকম যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে এইটার পাওয়ারের কাজ করলে যে মান আসে সেটার চিহ্ন সব সময় মাইনাস হবে। আর মাইনাস চিহ্নযুক্ত রাশির পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, 2, 4, 6, 8, 10, 12, 20, 14, 16 এরকম যদি কিছু হয়, তাহলে যে মান আসবে তার মান অবশ্যই কি হবে? প্লাস চিহ্ন হবে। অর্থাৎ তার চিহ্ন অবশ্যই প্লাস হবে, ওই মানের চিহ্ন অবশ্যই প্লাস হবে, এটা অবশ্যই মাথায় রাখবো। ওকে, তাহলে এখানে -8। ওকে, গুড। এরপরে দেখো যে প্লাস এ, এই দেখো মাইনাস চিহ্নযুক্ত রাশি, তার পাওয়ার এবার কি আছে? জোড়, তাহলে এটার মান অবশ্যই প্লাস হয়ে যাবে। তাহলে
+4 অর্থাৎ গুণ আকারে +4 থাকবে। এরপরে আমরা এই দুটোর কাজ যদি করি, একটু ভালো করে খেয়াল করো, এই -3 সাথে -2টা পরস্পর গুণ অবস্থায় আছে, এটা আমরা সবাই জানি, এখন এসএসসি পরীক্ষার্থী আমরা এটা সবাই জানি। তো এই দুটোকে যখন গুণ করতেছি, দুইটার চিহ্ন পরস্পর একই আছে না পরস্পর ভিন্ন আছে? পরস্পর একই আছে, মাইনাস মাইনাস কেবলই বলে আসলাম। দুইটার চিহ্ন পরস্পর একই হলে গুণফলের চিহ্ন অবশ্যই প্লাস, তাহলে প্লাস 3 × 6 আর এখানে -6। ওকে, তাহলে এটার যদি কাজ করি দেখো তাহলে কি আসে যে এখানকার +6 আর -6 এই দুইটা বিয়োগ হয়ে শূন্য হয়ে গেছে, এখানে তাহলে কত পাচ্ছে -8 আর এখানে আর 4 গুণ অবস্থায় আছে, তার মানে এটাকে এভাবে লিখতে পারি যে 4a - 8। তাহলে এই 4a - 8 এটা কার মান? এটা হচ্ছে g অফ -2 এর মান। আর এখন বলা হয়েছে g অফ -2 = 0 কখন হবে? তাহলে g অফ -2 = 0 মানে কি? এই 8টার মানই তো g অফ -2, তাহলে 8টার মানও 0 হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে যেহেতু g অফ -2 = 0 এটা, তাহলে প্রশ্ন মতে কি লেখা যাবে বলো তো? প্রশ্ন মতে এই 4a যেটা কিনা g অফ -2 এর মান, ভালো করে খেয়াল করো, এই দেখো এটার মান, এটা 4a - 8 = 0। আমরা কিন্তু a এর মান বের করব, এই দেখো a এর কোন মান, তাহলে এর মান বের করে ফেলবো। এর মান বের করব, যেটার মান বের করব সেটাকে বাম পাশে রাখতে হবে। ওকে, তাহলে এই -2 পাশে চলে যাবে, তাহলে এটা 8 হয়ে যাবে, +8 হয়ে যাবে। ওকে, তাহলে এখন মান বের করব, এর একে রাখলাম, এই 8 এটা পরস্পর গুণ অবস্থায় আছে এরা, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এর মান কত চলে আসলো বলো তো? এর মান 2। তাহলে এভাবে লিখবো যে উত্তর নির্ণেয় মান a = 2। এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। ওকে, তো আমার কাছে মনে হয়েছে যে সেট ফাংশন থেকে যদি কোনো প্রশ্ন হয় তাহলে এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট। অতএব এই প্রশ্নটা আমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে এটা করে যাব। এই ধরনের প্রশ্নগুলো সাধারণত 2 মার্কের জন্য খুব ভালো একটা প্রশ্ন। অতএব এই প্রশ্নটা কি করবা, তোমরা অবশ্যই সমাধান করে যাবা। এই একটা প্রশ্ন মনোযোগ দিয়ে 4-5 বার করো, এই ধরনের যে প্রশ্ন আসবে, যে রাশি আসুক, ইনশাল্লাহ তুমি অ্যান্সার করতে পারবে, শুধু বুঝে ভালো করে যাও। ওকে, অ্যান্সারটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও। আমরা আরেকটা অঙ্ক দেখব। ওকে, এরপরে যে অঙ্কটা দেখব সেটাও ফাংশনেরই একটা অঙ্ক। দেখো একদম সহজ অঙ্ক, আমরা এই অঙ্কের ভেতরেই এই অঙ্কটা করে ফেলেছি, শুধুমাত্র একবার দেখাই দিব। এই ধরনের অঙ্কগুলো সাধারণত হবে যে অঙ্কগুলো আমরা এখন করতেছি। তাহলে দেখো এবার আমরা 10 নম্বর অঙ্কটা দেখব। সেটা কি আছে যে f of x = x³ + 4x - 3 হলে f of -1 f of 1/2 f of x⁻1 বা x ইনভার্স যা বলো, এগুলো বের করতে বলা হচ্ছে। তো এখানে এতগুলা কেন দেখিয়েছি এজন্য যে এখানে যে কোনোটার এরকম যে কোনো রাশি দিয়ে ওরা মান বের করতে বলতে পারে। তো তুমি একটা দুইটা ভালো করে শিখে গেলে যে কোনোটার অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। যে কোনোটা আসলে এটার অ্যান্সার তোমরা করতে পারবা, শুধু শিখে যেতে হবে। এই ধরনের অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কের জন্য, মনে রেখো। শেষের যে 2টা অঙ্ক দেখাচ্ছি 2 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথমে এভাবে লিখে নিব যে ফাংশনটা দেওয়া আছে f of x = x³ + 4x - 3 এটা দেওয়া আছে। তাহলে আমরা মনে করো প্রথমে এটার মান বের করব। সুতরাং f of -1, আগেই আমরা বলে ফেলছি x এর জায়গায় -1, তাহলে এই রাশিতে আমরা যেখানে x আছে সেখানে -1 বসিয়ে দেব। দেখো -1, x এর উপরে কিউব আছে, ওকে কিউব, প্লাস 4 ইন্টু এই যে x এর পাওয়ার -1, x এর মান -1 সেটা বসিয়ে দিছি -3। ওকে, এই যে কথাগুলো বলে আসলাম, কত দামি কথা বলেছি, এবার বুঝতে পারবা যে প্রত্যেকটা অঙ্কে লাগে। এখানে দেখো যে মাইনাস চিহ্নযুক্ত রাশির পাওয়ার বিজোড় সংখ্যা, তাহলে এইটার মান অবশ্যই মাইনাস চিহ্নযুক্ত হবে। তো -1 এর কিউব মানে কি? -1 গুণন -1 গুণন -1 এটা। তাহলে এই দুটোকে যখন গুণ করি, দুটোর চিহ্ন পরস্পর একই, গুণফলের চিহ্ন প্লাস, তারপরে এইটা। এখন দুইটাকে যদি গুণ করি, দুটোর চিহ্ন পরস্পর বিপরীত, তাহলে গুণফলের চিহ্ন অবশ্যই মাইনাস। আর বলেই দিয়েছি তোমাদেরকে মাইনাস চিহ্নযুক্ত রাশির পাওয়ার যদি বিজোড় হয় তাহলে গুণফলের চিহ্ন অবশ্যই কি হবে? মাইনাস হবে। ওকে, এইবার 4 এর সাথে 1 গুণ অবস্থায় আছে, দুটোর চিহ্ন পরস্পর খেয়াল করো বিপরীত, দুটোর চিহ্ন যদি পরস্পর বিপরীত হয় গুণফলের চিহ্ন অবশ্যই মাইনাস হবে। তাহলে এখানে -4, তারপর
3 আছে, এটা দেখি চলো। তাহলে দেখো এখানে -4 -1 -4 -3, এখানে চমৎকার একটা কথা শোনো, যখন চিহ্ন একই থাকবে, সদৃশ পদগুলার চিহ্ন একই থাকবে, এখানে সদৃশ পদ কেন বলতেছি, এখানে সবগুলাই সংখ্যা আছে, তাহলে এদের চিহ্ন যখন একই থাকবে তখন কি করব ভালো করে শোনো, যে রাশিগুলাকে যোগ করব, চিহ্ন একই থাকলে রাশিগুলাকে যোগ করব, প্লাস থাকুক বা মাইনাস থাকুক, যতগুলার আগে থাকবে সবগুলোকে এক জায়গায় যোগ করব। 1 আর 4 5, 5 আর 3 8, ওকে 8 বসালাম, চিহ্ন কি বসবে, যে চিহ্ন আছে সেই চিহ্ন। এভাবে শেখো, কোনোদিন আর ভুলবে না, কোনোদিনও না, যে যখন একই চিহ্ন থাকবে, একই রকম চিহ্ন থাকলে আমরা সবগুলাকে যোগ করব এবং যে চিহ্ন থাকবে ওই যোগফলের আগে সেই চিহ্ন বসিয়ে দেবো, তাহলে এটা হচ্ছে -8, এটা অ্যান্সার। ওকে, এখন একইভাবে তোমরা অবশ্যই f(1/2) এর মানও বের করতে পারবা। আমি শুধুমাত্র এই যে এক্স ইনভার্স ওইটা একটু দেখাই, আসলে ওই জিনিসটাকে, ওইটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, নাকি সবগুলাই দেখাবো? আচ্ছা, সবগুলাই দেখি, চলো এটা জাস্ট একটু দ্রুত করে দেই, যে যখন 1/2 আছে এইটা, ওকে, তাহলে 1/2 এক্সের জায়গায় বসাবো, তার উপরে কিউব প্লাস 4 × 1/2 -3, তাহলে চলো এটার কাজ করি। আসলে অঙ্ক যতই দ্রুত বলি, বোঝানোটা তো আপনি চলেই আসে ভেতর থেকে, যেখানে বোঝাতে হবে। দেখো 1/2 ব্র্যাকেটের উপরে যখন পাওয়ার থাকে, তার মানে এই পাওয়ারটা দুইটার উপরেই আছে, তাহলে 1-এর পাওয়ার দিলে তো 1ই থাকবে, 2কে যদি আমরা ঘন করি তাহলে 8 চলে আসবে, এটা তোমরা অবশ্যই জানো। এখন এটার সাথে এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তো যদি গুণ করি আসলে এই উপরে এইটা গুণ হয়ে উপরে চলে যায়, 4/2 আসবে, -3 আসবে, এটা আসবে। তো এই অঙ্কটা করার সময় আমরা যেভাবে করতে পারবো, একটু যদি খেয়াল করো তাহলে আমরা দেখো এখানে এইটার 2 লসাগু নিতে পারো, অথবা এইটা আগে কেটে নিতে পারো। তো এইটার 2 আগে আমরা লসাগু নিয়েই করি, মানে দুইভাবেই করা যাবে, এইটার 2 লসাগু এইটি আসবে। এই লসাগুর ক্ষেত্রে কত চমৎকার কথা বলা যায় জানো, যে এইভাবে যখন লসাগু আমাদের বের করতে হবে, তখন হরগুলা খেয়াল করব, যে হর যতগুলা আছে সব ছোট হরগুলা দিয়ে যদি বড়টাকে নিঃশেষে ভাগ করা যায়, তাহলে বড়টা হবে তাদের লসাগু। অর্থাৎ দেখো তো 2 দিয়ে 8কে ভাগ করা যায় কিনা, অবশ্যই যায়, এই কারণে এখানে 8ই লসাগু হবে। ওকে, তারপরে কি কাজ, এই 8কে 8 দিয়ে ভাগ করব, হর দিয়ে ভাগ করব, ভাগ করলে 1, সেটা দিয়ে আবার লবকে গুণ করব, তাহলে 1 আর 1 গুণ করলে 1, চিহ্ন প্লাস প্লাস, এই 8কে 2 দিয়ে ভাগ করব, তাহলে মান কত 4, সেটা দিয়ে আবার লবকে গুণ করব, তাহলে 16। এখন যখন এখানে নিচে কিছু না থাকবে, সরাসরি এই লসাগু দিয়ে ওইটাকে কী করে দেবো, গুণ করে দেবো, তাহলে দেখো কত আসে, 3 × 8 = 24 আসবে এটা। তাহলে দেখো তো অ্যান্সার কত আসে। এইবার কী কাজ করব, আগেরবার বলে ফেললাম, কি বলছি, যে যতগুলার চিহ্ন একই আছে ওইগুলাকে যোগ করব। তাহলে দেখো এখানে +16 এবং +1, এই দুটো মিলে কী হয়ে যাবে, +17, ওদের চিহ্ন যা আছে তাই বসিয়ে দিয়েছি, আর এটার চিহ্ন -24/8। ওকে, তো এই পাশে যদি করি একটু কাইন্ডলি খেয়াল করো, তাহলে দেখো এখন একটার চিহ্ন প্লাস আর একটার চিহ্ন মাইনাস, চিহ্ন পরস্পর বিপরীত হলে বিয়োগ করব, আর চিহ্ন পরস্পর একই হলে যোগ করব, বলে ফেলেছি। তাহলে এখানে বিয়োগ যদি করি, 24 থেকে 17 বাদ দিলে মান কত হবে, অবশ্যই 37 হচ্ছে। দেখো এখন যখন বিয়োগ করব, যোগ করার সময় যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে, বাট বিয়োগ করার সময় কোন চিহ্ন বসবে বলো তো, বিয়োগ করার সময় চিহ্ন বসবে দুইটার ভেতরে যেটা বড় সেটার চিহ্ন বসবে, তার মানে এখানে -7 আসবে, এখানে 8। আম্মু আচ্ছা, তাহলে দেখো এখানে -7/8 আসবে, এটা অ্যান্সার আসবে। ওকে, এর পরের অঙ্কটা তোমরা এটার একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমরা পরেরটা যেটা করব, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমরা পরেরটা যেটা করব খেয়াল করো। এবার যেটা করব, f(x⁻−1) এটা আছে। আগে বুঝতে হবে যে আসলে কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে সেটা কি, আগে এখানে একটু বুঝে নাও যে x⁻−1 পাওয়ার যাই থাকুক না কেন, আসলে এটা দ্বারা কি মিন করে, এটা দ্বারা মিন করে কি, যে প্রথমে তুমি 1 নিবা, তারপরে ভাগ চিহ্ন দিবা, এখানে যে ভিত্তিটা আছে এই ভিত্তিটাকে লিখবা, তার উপরে যে পাওয়ার আছে সেটাকে লিখবা। এখন পাওয়ার 1 হলে তা দেওয়ার দরকার নেই। এখন যদি এরকম থাকতো, তাহলে মনে করো যে এটা x⁻², কী করতাম, প্রথমে 1 লিখবো, ভাগ চিহ্ন দেবো, যে ভিত্তি আছে সেটা বসাবো, এরপরে পাওয়ারটা লিখবো, পাওয়ারের এখানে চিহ্ন মাইনাস দিব, মাইনাস দিলেও তো সেই আগের কথা, তাহলে আগের মতোই যদি লিখতে পারতাম, তাহলে এটা থেকে এটা কেমনে লেখা যাবে, তাহলে এখানে কিন্তু মাইনাস আসবে না, মাইনাস কি হয়ে যাবে, এখানে যে পাওয়ার আছে শুধুই পাওয়ার বসাবো, কোনো চিহ্ন ব্যবহার করবো না, অর্থাৎ প্লাস চিহ্ন বুঝবো, এটা
এরকম। তাহলে আসলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান কথার অর্থ হচ্ছে যে 1/x, এক্স টু দি পাওয়ার মাইনাস টু কথার অর্থ কি, যে 1/x স্কোয়ার। এগুলো আমাদের বুঝতে হবে, এগুলো হচ্ছে বেসিক জ্ঞান। বলে রাখি শোনো, শাকিলস একাডেমিক কেয়ারে পড়লে ইনশাল্লাহ এইসব বেসিক জ্ঞানগুলো তোমাদের একেবারে ঠোঁটের উপরে থাকবে, ইনশাল্লাহ মনেও থাকবে, ঠোঁটেও থাকবে, বুঝছো এটা? ওকে, তাহলে পরের অংশ যদি আসি, দেখো 1/x, এক্সের জায়গায় আমরা 1/x বসাবো, তার উপরে কিউব দিয়ে দিব প্লাস 4, দেখো এক্সের জায়গায় 1/x চলে আসবে, -3 আসবে। তাহলে এটার ক্ষেত্রে তো আমরা অবশ্যই জানি, দেখো বলেই ফেলছি 1/x কিউব আসবে, প্লাস এটা গুণ হয়ে যায় 4/x আসে, ওকে, -3 আসে। এখন দেখো লসাগু নিয়ে তো আগে কত কথা বললাম, এখন আবার বীজগাণিতিক রাশি চলে আসছে, এক্স এ বি এরকম আসলে কি করব, মনে রাখবো যখন চলক একই থাকতেছে তখন যে কাজ করব, দুইটার ভিতরে দেখবো যে কোনটার পাওয়ার বড়, সেটাই লসাগু চলে আসবে। অর্থাৎ এখানে লসাগু আমাদের এক্স কিউব চলে আসবে, এক্স কিউব। এরপরে কাজ কি, কাজ এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করব, দুইটা দেখো একই আছে, ভাগ করলে 1, সেটা দিয়ে লবকে গুণ করব, তাহলে 1 গুণন 1, 1ই হয়ে যাবে, চিহ্ন প্লাস প্লাস, এটাকে এটা দিয়ে ভাগ করব। দেখো তো এক্স কিউবকে এক্স দিয়ে ভাগ করলে কি হয়, উপরে 3টা আছে নিচে একটা, তাহলে একটা আর একটা কেটে গেল, উপরে তাহলে বাসে কয়টা, 2টা, অর্থাৎ এক্স স্কোয়ার, সেটা দিয়ে এটারে গুণ করে ফেলবো, অর্থাৎ 4x স্কোয়ার এটা লিখবো। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে এটা, দেখো যে এখানে কিছু না থাকলে সরাসরি গুণ করে দেবো, তাহলে -3x কিউব, আমাদের এটাই হচ্ছে এটার অ্যান্সার, মনে রাখবো। ওকে, এখানকার ক্লাসটা, আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ সংক্ষিপ্ত প্রশ্নের ধারাবাহিকভাবে সিলেবাস অনুযায়ী আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব এবং সমাধান করে দেখাবো ব্যাখ্যা সহ। অতএব ক্লাসগুলা অবশ্যই ভালোভাবে করবা, এবং আর যেটা সেটা হচ্ছে ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করা লাগবে, এবং পরিচিত যদি বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে আমাদের সম্পর্কে একটু জানাও, যে আমরা ইনশাল্লাহ আন্তরিকতা নিয়ে পড়ানোর সবসময় চেষ্টা করব, সবসময় যতদিন মানে সাথে থাকবে আন্তরিকতা নিয়েই পড়ানোর চেষ্টা করব। অতএব অফলাইন এবং আমাদের যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম চালু হয়েছে, যারা আমাদের এলাকার আশেপাশে আছো তারা অফলাইনেই পড়তে পারবা ইনশাল্লাহ। অফলাইনে আমার ঠিকানা তো অবশ্যই তোমরা জেনে থাকবা, আমরা আছি স্কয়ার মার্কেটের পিছনে, অর্থাৎ স্কয়ার মার্কেট 1 এর পিছনে প্রি ক্যাডেট স্কুলের সাথে যে ওয়াল ঘর রয়েছে, অর্থাৎ ওয়ালের উপরে টিন শিট, তার একদম পশ্চিমের রুমটা হচ্ছে আমার। অতএব অফলাইনে আসলে দেখা হবে ইনশাল্লাহ, আর অনলাইনে তো আমরা সবসময় কানেক্টেড থাকতেইছি। ওকে, আজকের মতো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।